আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই পাগল মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে যাও আর ওকে ওর বাসায় দিয়ে আসো, যাও। বাসায় পৌঁছে দেওয়ার কথা বলায় কিছুটা অবাকই হলো আরশি। সে ভেবেছিল আজ এখানে প্রাণ খোয়াতে হবে, বেঁচে গেছে ভেবে চোখ জোড়া চকচক করতে লাগলো তার। তো আবরার তাকে পাগল বলেছে মনে পড়তেই সে আবরারকে কিছু একটা বলতে চাইল, তবে আবরারের কড়া দৃষ্টি দেখে আর কিছু বলল না। গার্ড থেকে উঠতে বলতেই সে দাঁড়িয়ে গার্ডের পেছনে যেতে লাগলো। দরজার কাছে যেতেই থেমে গেল আরশি। ঘাড় পেছন ফিরিয়ে দেখলো আবরার গম্ভীর মুখে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরশি হঠাৎ দাঁত কেলিয়ে আবরারকে উদ্দেশ্য করে বলল, আপনি কেমন এমপি বলেন তো? মার্ডার না হয় নাই করলেন, কিছু নাস্তা পানি তো খাওয়াতে পারতেন, একটু আপ্যায়নও তো করলেন না, এতক্ষণ শুধু বসিয়ে রাখলেন। আপনি আসলে কিপটা এমপি সাহেব। আবরার রাগে মাখি চোখে তাকাতেই হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল আরশি। আরশি রুম থেকে বের হতেই হেসে ফেললো আবরারও। সিল্কি চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বিড়বিড় করলো, মেয়েটা আসলেই পাগল, তবে মেয়েটার চোখ যেন স্বচ্ছ আরশি। সেই চোখের দিকে তাকালে দুনিয়া ভুলে যাওয়া সম্ভব। সেই চোখে আছে শুধু সততা, দৃঢ়তা, নেই কোনো মিথ্যা প্রতারণা। তার আখি জোড়ার দিকে তাকালে উপলব্ধি করা যায় তার একান্ত বেদনাগুলো, যা সে কখনো প্রকাশ করে না। ফুলের বাগানে হাঁটছে আবরার, চারপাশে ফুল আর ফুল, যেন কোনো ফুলের পৃথিবীতে চলে এসেছে সে। কোথাও নেই কোনো মানুষ, সবটা নীরব। ফুলের মোহনীয় সুবাস ছড়াচ্ছে চারদিকে। ভালোই লাগছে আবরারের। ধীরে ধীরে সামনে এগোতে লাগলো সে। হঠাৎ কোনো রমণীর খিলখিল হাসির শব্দ শুনতে পেল আবরার। থেমে গেল তার পা। শব্দ অনুসরণ করে সামনে তাকাতেই থমকে গেল সে। মেরুন রঙের শাড়ি পরিহিতা এক রমণী ফুলের তৈরি দোলনায় বসে দোল খাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। এই হাসির শব্দ তো তার চেনা, হ্যাঁ খুব করে চেনা। সে শুনেছে এই শব্দ, খুব কাছ থেকে অনুভব করেছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না আবরার, কারণ মেয়েটা উল্টো দিকে মুখ করে আছে। তার দীঘল কালো কেশ দোলনায় বসে থাকা দরুন কখনো মাটিতে লুটিয়ে পড়ছে, তো কখনো বাতাসে দুলছে। আবরার মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে মেয়েটার দিকে, মুগ্ধ হয়ে শুনছে তার প্রাণবন্ত হাসির শব্দ। সময় পেরোলো অনেকটা সময়। হঠাৎ এক দমকা হাওয়া ছুঁয়ে দিল আবরারের চোখ মুখ। হুঁশ ফিরল তার। মস্তিষ্কের মধ্যে নাড়া দিল মেয়েটাকে। এতক্ষণ সে যার দিকে তাকিয়েছিল তার তো দেখা উচিত মেয়েটাকে সামনে থেকে। সে পা বাড়ালো মেয়েটার কাছে যাওয়ার জন্য। মেয়েটা আর হাসছে না, দোলনাও আর আগের মতো দুলছে না, হয়তো সে নেমে যাবে। আবরার দ্রুত পায়ে হাঁটতে লাগলো এবার। মেয়েটাকে যে তার দেখতেই হবে। দোলনার কাছাকাছি গিয়ে থেমে গেল আবরার। দোলনা ততক্ষণে থেমে গিয়েছে। মেয়েটা এবার উঠে দাঁড়ালো। অতি সন্তর্পণে নিজের দীঘল কেশ টেনে সামনের দিকে নিল। ধীরে ধীরে ঘুরতে লাগলো আবরারের দিকে। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল আবরারের। কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। সে নির্নিমেষ তাকিয়ে রইল অচেনা রমণীর দিকে। যেইমাত্র মেয়েটা আবরারের দিকে ফিরল বলে অমনি ঘুম ভেঙে গেল আবরারের। লাফ দিয়ে উঠে বসলো সে। দ্রুত গতিতে হৃদস্পন্দন চলছে তার। এসির মধ্যে থাকা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাত দিয়ে কপালের ঘাম মুছে ভাবতে লাগলো আবরার, আজ 2টা বছর পর আবার সেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখলাম আমি। একটুর জন্য মেয়েটার মুখ দেখতে পেলাম তা, আর একটু পর স্বপ্নটা ভাঙলে কি হতো। উফ। আবরার এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। তারপর আস্তে আস্তে বিছানায় শুয়ে কিছু একটা ভাবতে লাগলো। ভার্সিটিতে প্রবেশ করে আসি দেখলো ভার্সিটি সাজানো হচ্ছে। সে কিছুটা অবাক হলো। কোনো প্রোগ্রাম আছে কি? তাহলে তাকে কেউ বলল না যে? আর সে সোজা ক্যান্টিনে চলে গেল। সবাই ক্যান্টিনেই আছে। সে ধপ করে একটা চেয়ারে বসে বলল, ভার্সিটি সাজাচ্ছে দেখলাম, কোনো প্রোগ্রাম আছে কি? হ্যাঁ রে, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজকে নাকি ক্লাসও হবে না, আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম। রাহুল নাকমুখ কুচকে বলল, ধুর, আগে যদি জানতাম ক্লাস হবে না তাহলে তুলি নিয়ে একটু কোথাও ঘুরতে যাইতাম। মোহনা রাহুলকে ভেঙিয়ে বলল, তুলিকে নিয়ে ঘুরতে যাইতাম? আইসে আমার নিব্বা মশাই। হ্যাঁ। আরশি হুট করে দাঁত কেলিয়ে তাকালো রাহুলের দিকে। রাহুল চোখ মুখ অন্ধকার করে বলল, কিরে, কি সমস্যা? এমনি থাকাস কেন? তোর নিয়েও তো আমার ঠিক লাগতেছে না। কি শয়তানি বুদ্ধি আঁকতেছস? আরশি আরো বড় হাসি দিয়ে বলল, চল আজকে আমাদের ট্রিট দিবি আর তুলির সাথেও মিট করাবি। আজকে যেহেতু কোনো ক্লাস নেই, তাহলে শুভ কাজে দেরি কিসের? আরশির কথা শেষ হতেই বন্ধু মহলের সবাই লাফিয়ে উঠল।
আজ তারা ট্রিট নিয়েই ছাড়বে। রাহুল বেচারার মুখটা কাদো কাদো হয়ে গেল। হাত এরা তাকে ফকির বানিয়েই ছাড়বে বুঝতে পারছে সে। সবার জোড়াজড়িতে তুলিকে ফোন দিয়ে রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে আসতে বলল রাহুল। তারপর দলবল নিয়ে বেরিয়ে পড়ল ফকির হওয়ার উদ্দেশ্যে। বেশ বড় নামি দামি রেস্টুরেন্টে বসে আছে আরশি আর বন্ধুরা। রাহুল তাদের এখানেই নিয়ে এসেছে। তুলিকা এখনো আসেনি, তাই সব বন্ধু বান্ধবরা আলোচনা করছে কিভাবে আজকে রাহুলের পকেট খালি করা যায়। আর রাহুল মুখ গোমড়া করে ওদের দেখছে। অবশ্যই এতে রাহুলের তেমন কোনো সমস্যা হবে না। বেশ বড়লোক বাড়ির একমাত্র সন্তান সে। বাবা ব্যবসা করেন, ঢাকা শহরে নিজেদের 2টা বাড়ি আছে। এছাড়া গ্রামে অনেক সম্পত্তি রয়েছে রাহুলের বাবা মায়ের। 10 মিনিট পরে ওদের টেবিলের কাছে এসে দাঁড়ালো একটা মেয়ে। গোল গোল কিউট চেহারা, ভীত ভীত মুখে তাকিয়ে আছে ওদের দিকে। আর সে তো আগেই দেখেছিল তুলিকে। সে দেখেই চিনে ফেললো তুলিকে, কিন্তু ওর মুখ দেখে বুঝলো হয়তো ভয় পাচ্ছে বা অস্বস্তি বোধ করছে। তাই আশি তুলিকে স্বাভাবিক করার জন্য ওকে নিজের পাশে বসিয়ে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলো। বন্ধু মহলের সবাই বুঝতে পেরে তারাও স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো তুলির সাথে, যেন অনেক দিনের চেনা। আরশিরা কফি অর্ডার দিয়েছিল। প্ল্যান হলো কফি খেতে খেতে গল্প করবে, তারপর লাঞ্চ করে বের হবে। কফি আসতেই ওয়েটার একে একে সবাইকে দিতে লাগলো। আরশিকে দিতে গিয়ে হুট করে ব্যালেন্স হারিয়ে ফেললো ওয়েটার। ফলস্বরূপ কিছুটা কফি পড়লো আরশির গলায় ঝুলানো স্কার্ফে। ওয়েটার ভীত হয়ে বলল, ম্যাম আমি দুঃখিত, কিভাবে যেন পা মচকে গেল। আপনি প্লিজ ম্যানেজার স্যারকে কিছু বলবেন না, না হলে আমার চাকরি চলে যাবে। আরশি মৃদু হেসে বলল, আরে ভাইয়া ভয় পাবেন না, সমস্যা নেই, মাঝে মাঝে এমনটা হতেই পারে। আমি ম্যানেজারকে কিছু বলবো না। আপনি কি আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দেবেন? স্কার্ফটা ক্লিন করতাম। ওয়েটার লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ ম্যাম, আপনি আসুন, আমি আপনাকে ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। মোহনা বলল, আমরা কেউ সাথে আসবো না দোস্ত? আরে না, তোরা আড্ডা দে, আমি যাবো আর আসবো। ওইটা লোকটা আরশিকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। আরশি ভেতরে গিয়ে স্কার্ফটা ধুয়ে নিল। হাত মুছতে মুছতে বের হলো সে। কিছুটা এগোতেই কারোর সাথে জোরে সোরে একটা ধাক্কা খেলো আরশি। মাথায় বেশ ব্যথা পেয়েছে সে। মাথা ডলতে ডলতে না তাকিয়েই বলল, মাগো, মাথাটা মনে হয় ভেঙেই গেল। কোন ব্র্যান্ডের পিলারের লগে বাড়ি খাইলাম। এখন থেকে সবাইকে সাজেস্ট করব এই পিলার দিয়ে বাড়ি বানাতে। কথাটা বলতে বলতে সামনে তাকালো আরশি। একজোড়া গভীর কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। মুড়ুটা কুঁচকে আছে সামনের মানুষটার। হুডির ক্যাপ দিয়ে মাথা ঢাকা, মুখে মাস্ক, চেহারা দেখা যাচ্ছে না। তবুও আরশি 1 সেকেন্ড সময় ব্যয় না করে কিছুটা উচ্চস্বরে বলল, আরে এমপি সাহেব যে। থতমত খেয়ে গেল আবরার। দ্রুত নিজের মুখের হাত দিয়ে দেখলো মাস্ক ঠিক আছে কিনা। না, মাস্ক তো ঠিক আছে, তবু এই মেয়ে তাকে চিনল কিভাবে? ভাবতে লাগলো আবরার। আরশির কথা শুনে অলরেডি তার মেজাজ হুট হয়ে আছে, তাও চুপ ছিল যাতে আরশি তাকে না চেনে। না হলে আজাইরা কথা বলার জন্য এতক্ষণ আরশি 2-4টা ধমক অবশ্যই খেত। আরশি আবরারকে কোনো কথা না বলতে দেখে দাঁত কেলিয়ে বলল, আবরার আরশির দিকে কিছুটা চেপে ফিসফিস করে বলল, আস্তে কথা বলো মিস আরুষি, দেখতেই পাচ্ছ কেউ যাতে না চিনে তাই এইভাবে এসেছি, কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? আরশিও আবরার মতো ফিসফিস করে বলল, ওই যে আপনার চোখ দেখা যাচ্ছে না, ওইটাই এনাফ আপনাকে চেনার জন্য। অবাক হলো আবরার। কই, এতজনের সামনে দিয়ে আসলো, কেউ তো চিনল না। আবরারের চিন্তার মাঝে আরশি আবার ফিসফিস করে বলল, আচ্ছা এমপি সাহেব, আপনি এমন চোর ডাকাতের মতো রূপ নিয়ে ঘুরছেন কেন? কিছু ডাকাতি করতে এসেছেন বুঝি? আবার কটমাট করে তাকালো আরশির দিকে। আরশি বুঝলো আবরার রেগে যাচ্ছে, তবে তারও তো ভালো লাগছে আবরারকে চেতিয়ে দিতে। আবরার দাঁতে দাঁত চেপে বলল, একটু একাকী সময় কাটাতে এসেছিলাম। গার্ড, সেলফি, অটোগ্রাফ, সাংবাদিকের প্রশ্নের উত্তর এসব দিতে দিতে হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। তখন এভাবেই মুখ থেকে বের হতে হয় একা একা, যাতে কেউ না চেনে। চিনলেই এখন সবাই হুমড়ি খেয়ে পড়বে, আর আমার শত্রুরাও বুঝোই তো। আরশি বুঝলো আবরারের ব্যাপারটা। দিন শেষে সেও তো একজন মানুষ, তারও হয়তো ইচ্ছে করে স্বাধীনভাবে হাঁটাচলা করতে। সারাক্ষণ গার্ড সাথে নিয়ে থাকা আসলেই কেমন যেন লাইকবন্দি জীবন, তাদের ছাড়া এক পাও নড়া যায় না। আবরার আরশিকে গভীরভাবে কিছু ভাবতে দেখে ও চোখের সামনে তুড়ি দিল। জিজ্ঞাসা করলো, কি এত ভাবেন মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি এমন অদ্ভুতভাবে নামে ডাকতে শুনে ভেবেচেকা খেলো, কিন্তু পরক্ষণেই মুখে লম্বা হাসি টেনে বলল, আপনি কেমন এমপি বলেন তো? সাধারণ জনগণকেও ভয় পান না, এটাই ভাবছিলাম। আবরার নাক মুখ কুচকে ফেললো, শক্ত দৃষ্টি তাক করলো আরশির দিকে। আরশি দ্রুত বলল,
আপনি থাকুন ভীতু এমপি সাহেব, আমি গেলাম, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে। আর দাঁড়ালো না আরশি, দ্রুত হেঁটে চলে গেল আবরারের সামনে থেকে। আবরার তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। সে বুঝতে পেরেছে আরশি তাকে ইচ্ছে করে রাগাচ্ছিল। হয়তো মেয়েটার তাকে রাগাতে ভালো লাগে ভেবে মৃদু হাসলো আবরার। তারপর চলে গেল নিজের কাজে। লাঞ্চ সেরে রেস্টুরেন্ট থেকে বের হলো আরশিরা। রাহুল তুলিকাকে নিজের বাইকে করে নিয়ে গেছে। আবির আর মোহনার বাড়ি রেস্টুরেন্ট থেকে কাছে হওয়ায় ওরা হেঁটে যেতে পারবে বলে হেঁটেই গেছে। আহি গাড়ি ছাড়া এক কদমও চলে না, ও নিজের গাড়িতে করে গেছে। মোহন আর আরশির বাড়ি রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে, কিন্তু রিক্সা খুঁজে পাচ্ছে না মোহন আর আরশি। ভীষণ বিরক্ত লাগছে আরশির। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে, অথচ রিক্সার কোনো খোঁজ নেই। অনেকক্ষণ পর একটা রিক্সা পেতেই মনকে রিক্সায় উঠিয়ে দিল আরশি। তাদের দুজনের বাসা দুদিকে, আর মনের বাবা মেয়েকে স্বাধীনতা দিলেও তে লিমিটের মধ্যে দিয়েছেন। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাই মনকেই রিক্সায় উঠিয়ে দিল আরশি। মন অনেকবার বলেছিল আরশিকে যেতে, কিন্তু আরশি মানেনি। সে দেরিতে বাড়ি গেলেও কিছু হবে না, তবে মনের সমস্যা হতে পারে। আরশি মনকে উঠিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো আরেকটা রিক্সা পাওয়ার। এদিক ওদিক চোখ পড়তেই দেখলো মুখোশধারী আবরার রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আবরার বাম ডান কিছু খেয়াল না করে নিজের গাড়ির দিকে চলে গেল। আরশি আবরারকেও দেখছিল, কিন্তু হঠাৎ আবরার দিকে একটা দ্রুতগামী ট্রাককে এগিয়ে আসতে দেখে আঁতকে উঠল আরশি। 1 মিনিটও দেরি না করে দৌড় দিল আবরারের গাড়ির দিকে। আবরার আরশির কাছ থেকে বেশ দূরেই ছিল। আরশি বেশ কয়েকবার ডাক দিল, সে শুনতে পেল না। দামি অ্যাপেলের মোবাইলটা রাস্তায় পড়ে আছে আবরারের, ভেঙে চুরচুর হয়ে গেছে। তার ব্র্যান্ডের গাড়িটা ট্রাকের ধাক্কায় একদিকে মুচড়ে গেছে, মাঝরাস্তায় এবড়ো হয়ে পড়ে আছে। হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো আরশি। হাতে পায়ে বেশ অনেক জায়গায় পড়ে যাওয়ার কারণে কেটে গেছে। একটুর জন্য আজ বেঁচে গেছে আবরার। সে প্রায় গাড়িতেই বসতেই নিয়েছিল, এমন সময় তাকে টান দিয়ে সরিয়ে নেয় আরশি। ফোন পড়ে যায় আবরারের হাত থেকে, আর সাথে সাথে ট্রাকটা ধাক্কা দেয় আবরারের গাড়ি। টান দেওয়ার কারণে টাল সামলাতে না পেরে দুজনেই পড়ে গিয়েছিল। আরশি হাত ছেড়ে আবরারের দিকে এগিয়ে দেয় ওঠার জন্য। আবরার এখনো একটা ঘোরের মাঝে আছে, কি থেকে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লাগে তার। আজ তার প্রাণটা প্রায় গিয়েছিল। চোখের সামনে কোনো মেয়েলি হাত দেখে চোখ তুলে তাকায় আবরার। দেখে আরশি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে রেখেছে। আবরার তাকিয়ে থাকে আরশির অশ্রুসিক্ত চোখের দিকে। আরশি তো ভয় পেয়ে ব্যথা পেয়ে কাদার মতো মেয়ে না, তাহলে কেন তার চোখের পানি? আরশির চোখে পানি দেখে মনের মাঝে অস্থিরতা কাজ করে আবরার। আরশির হাত না ধরে দ্রুত উঠে দাঁড়ায়, অস্থির হয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কোথাও ব্যথা পেয়েছো তাই না? কোথায় ব্যথা পেয়েছো দেখি? আবরার আরশির হাতটা ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। হাতের বেশ কয়েক জায়গায় কেটে গেছে দেখে আরো অস্থিরতা ঘিরে ধরে আবরারকে। কয়েক ফোঁটা পানি টপ টপ করে পড়ে আরশির চোখ থেকে। সে আস্তে করে আবরারের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই চোখের পানি শরীরে ব্যথা পাওয়ার কারণে নয় এমপি সাহেব, ভয়ঙ্কর এক স্মৃতি মনে করিয়ে দিয়েছে আজকের ঘটনা। এমন একটা ঘটনা যে আমার জীবনের সাথেও জড়িয়ে আছে। নিজের চোখে ঠিক এভাবে নিজের সবচেয়ে ভালোবাসার কাছের মানুষটাকে হারিয়ে যেতে দেখেছি, আর আজ আবার এমন একটা ঘটনার সাক্ষী হলাম। আরশির মুখে ভালোবাসার কাছের মানুষের কথা শুনে ঠিক ভালো লাগলো না আবরারের। ভাবতে লাগলো আরশি কার কথা বলেছে। আরশি নিজেকে স্বাভাবিক করে আবরারের উদ্দেশ্যে আবার বলল, আপনার এভাবে গার্ড ছাড়া বের হওয়া ঠিক হয়নি এমপি সাহেব। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, আপনাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। হয়তো আপনার শত্রুরা টের পেয়ে আপনি একা বেরিয়েছেন। আবরার বিশ্বাস করলো আরশির কথা, কিন্তু ভাবার বিষয় একটাই, তার শত্রুরা জানালো কিভাবে সে একা বেরিয়েছে। সে তো প্রতি মাসে একবার এভাবে একা বের হয়, কেউ তো টের পায় না। আর আজকেও যে সে একা বেরিয়েছে তা শুধুমাত্র একজন ব্যক্তিই জানে, তার বাবা মা কেউই জানে না। তার বাবা জানলে কখনোই তাকে একা বের হতে দিত না, তাই তো জানায়নি। কিছু একটার হিসাব মেলাতে লাগলো আবরার। আশেপাশে অলরেডি ভিড় জমে গেছে দেখে আরশি ব্যাগ থেকে নিজের ফোন বের করে আবরারের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার গার্ডদের ফোন করে এখানে আসতে বলুন জলদি। দেখুন ভিড় জমে যাচ্ছে, যে কোনো সময় পুলিশও চলে আসবে। আবরার আরশির ফোন হাতে নিয়ে নিজের হেড গার্ডকে কল করে ঠিকানা বলল আর জলদি আসতে বলল। তার এখান থেকে বের হওয়াটা জরুরি, আর এখন একা যাওয়াও ঠিক হবে না। কিছুক্ষণের মাঝে রেস্টুরেন্টের সামনে গার্ডদের গাড়ি দিয়ে ভরে গেল। গার্ডরা সবাইকে সাইড করে আবরারের সামনে এসে উপস্থিত হলো। সবাই অবাক হয়ে দেখতে লাগলো এত গার্ড ভিড় করায়। বুঝতে পারলে স্পেশাল কেউ উপস্থিত আছে এখানে।
গার্ডরা আবরারকে নিয়ে যেতে চাইলে কয়েক পা গিয়ে থেমে গেল আবরার। গভীর দৃষ্টিতে তাকালো আরশির দিকে। হাত পায়ে কেটে যাওয়ায় জায়গা থেকে অল্প অল্প রক্ত বের হচ্ছে, কিন্তু একদম স্বাভাবিকভাবে শটান হয়ে দাঁড়িয়ে আছে আরশি। আবরার এবার আরশির স্বচ্ছ আখিজোড়ার দিকে গভীর দৃষ্টি তাক করলো। সে চোখে স্পষ্ট বেদনা লুকিয়ে আছে, কিন্তু আরশি তা প্রকাশ করছে না, নিজেকে শক্ত কঠিন রূপে প্রদর্শন করছে। আবরার একবার ভাবলো আরশিকে তার সাথে গাড়িতে উঠতে বলবে না, কারণ এর ফলে আরশি তার শত্রুদের আক্রমণের শিকার হতে পারে, কিন্তু পরক্ষণেই ভাবলো আরশি তাকে বাঁচিয়ে অলরেডি তার শত্রুদের নজরে চলে এসেছে, যা হওয়ার হবে দেখে নেবে সে। এমনটা ভেবে আবরার আবার পা বাড়ালো আরশির দিকে। আবরারকে নিজের দিকে আসতে দেখে ভুরু কুঁচকে তাকালো আরশি। আবরার আরশির কাছাকাছি এসে বলল, গাড়িতে উঠো, যাও, তুমি এই মুহূর্তে আমার সাথে যাবে, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব আমি, চলো। আরশি নাক মুখ কুঁচকে বলল, আমি কেন আপনার গাড়িতে যাব? অসম্ভব। আমি আপনার মতো দুর্বল না, বুঝেছেন? দুর্বল বলায় মেজাজ খারাপ হলো আবরারের, কিন্তু নিজেকে শান্ত করে মাস্কের আড়ালে বাঁকা হাসলো আবরার। আরশির আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলল, নিজে থেকে ভালো ভালো গাড়িতে উঠবে নাকি এত মানুষের মাঝে কোলে তুলে নিয়ে যাব? কোনটা চাও বলো? এমপির কোলে উঠলে হট টপিকে পরিণত হবে তুমি। এখন অবশ্যই চাইবে না যে এতগুলো মানুষের সামনে আমি তোমাকে কোলে নেই। কোলে তুলতে আবার আমার ভালোই লাগবে। সময় 1 মিনিট, জলদি ভাবো। আরশি বাঁকা চোখে তাকালো আবরারের দিকে, এক পাও নড়ল না। 1 মিনিট শেষ হতেই আবরার আগালো আরশিকে কোলে নেওয়ার জন্য। আরশি এক লাফ দিয়ে সরে গিয়ে বলল, উঠছে উঠছে। লুচ্চা এমপি, আপনি কেমন এমপি বলেন তো? ভরা রাস্তায় দাঁড়িয়ে একটা নিষ্পাপ মেয়ের সাথে লুচ্চুমি করছেন। আবরার কড়া চোখে তাকে আবার আরশির দিকে আগাতে সে দৌড়ে গাড়িতে উঠে গেল। আরশির কাণ্ডে মাস্কের আড়ালে হাসলো আবরার, তারপর সেও গাড়িতে উঠে গেল। কিরে, কাজ হয়েছে তো? ওই আবরার শালাকে টপকাতে পেরেছিস তো, তাই না? আমার পথের একটা কাটা সরলো তবে। কথাটা বলেই বিদঘুটে হাসি দিতে লাগলো। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি লোকটার ভয়ঙ্কর হাসিতে আত্মা কেঁপে উঠল ট্রাক ড্রাইভারের। থরথর করে কাঁপতে লাগলো ড্রাইভার। সে ভেবে পাচ্ছে না কিভাবে বলবে আবরারকে সে মারতে পারেনি। এটা জানালে সে আর বাঁচতে পারবে না হয়তো, কিন্তু না জানিয়েও যে লাভ নেই। ট্রাক ড্রাইভার বুঝতে পারলো তার মৃত্যু হয়তো সন্নিকটে। ড্রাইভারের কাছ থেকে কোনো জবাব না পেয়ে হাসি থামিয়ে ভয়ঙ্কর এক হুঙ্কার ছাড়লো ফোনের অপর প্রান্তে থাকা লোকটা। চিৎকার করে বলল, কথা বলছিস না কেন? হ্যাঁ, তুই কি ওই আবরার শালাকে মারতে পারিসনি? কথা বলিস না কেন? ড্রাইভার লোকটা একটা ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল, বস, আসলে। অচেনা লোকটা গর্জে উঠে বলল, বল কি হয়েছে, জলদি বল, না হলে এমন ভয়ানক মৃত্যু দিব যে চিন্তাও করতে পারবি না। ড্রাইভার কাঁপতে কাঁপতে বলল, আসলে বস, এমপিকে মারতে পারি নাই। আমি প্রায় ট্রাক দিয়ে চাপাই দিয়ে দিচ্ছিলাম, এমন সময় একটা মেয়ে তাকে সরিয়ে নিয়েছে। আমি কোনোভাবে ট্রাক নিয়ে পালিয়েছি। বস, বস আমাকে ক্ষমা করে দেন, এতে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই মাইয়ার। আমারে আর একটাবার সুযোগ দেন বস, আমি যেভাবেই পারি এমপিকে শেষ করব। আমি। ড্রাইভার কথা শেষ করার আগেই নিজের মোবাইল ছুঁড়ে মারল অচেনা লোকটা। মোবাইল দেয়ালে সজোরে বাড়ি খেয়ে চুরচুর হয়ে গেল। লোকটা দাঁত কটমট করে বলল, আমার এতদিনের সাধনা যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই বাপ বেটাকে আমি কিছুতেই শেষ করতে পারছি না। কেন কেন যখনই কোনোভাবে এদের শেষ করতে যাই তখনই কোনো না কোনোভাবে এরা বেঁচে যায়। এর বাপকে মারার সাধ্য তো আমার এখন নাই। শালা কড়া সিকিউরিটির মধ্যে থাকে আর নিজের ছেলেকেও রাখে। আজকে পেলাম একটা ভালো সুযোগ, তাও কাজে লাগাতে পারলাম না। না, যেভাবেই হোক আমি আমার স্বার্থ হাসিল করেই ছাড়বো। আমার এতদিনের পরিশ্রম বিফলে যেতে দেব না, দেব না, দেব না। কথাগুলো বলেই লোকটা পাগলের মতো আচরণ করতে লাগলো। কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে শয়তানি হাসি দিল সে। হয়তো আবার কোনো ঝড় ওঠাতে চলেছে সে আবরারের জীবনে। গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে আরশি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। হুট করে হাতে টান পড়ায় চোখ বড় বড় করে আবরারের দিকে তাকালো সে। দেখলো আবরার একটা তুলাতে ওষুধ লাগিয়ে নিয়েছে, হয়তো তার হাতে লাগাবে। আরশি হাত ছাড়ানোর চেষ্টা করলে আবরার আরো জোরে চেপে ধরলো ওর হাত। আরশি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, সমস্যা কি? আপনার গাড়িতে উঠে গেছি বলে আমাকে দুর্বল ভাবার মতো ভুল করবেন না। আমি শুধুমাত্র প্রেস মিডিয়ার কাছে যাতে আমার নাম না পৌঁছায় তাই উঠে গেছি। আমি একজন সাধারণ নাগরিক, আর সাধারণই থাকতে চাই। কোনো হট টপিকে পরিণত হওয়ার ইচ্ছা আমার নেই। আবরার আশির হাত টেনে নিজের কাছে নিয়ে বলল, তুমি এত তার ছিঁড়া কেন মিস অদ্ভুত চোখুয়ারি? আমি কি তোমার কোনো ক্ষতি করছি?
জাস্ট ওষুধই তো লাগাচ্ছি। চুপচাপ বসে থাকো, আমি যতক্ষণ ওষুধ লাগাই। একদম তেরামো করবে না, না হলে ওই সময়ে যে লুচুর উপাধি দিলে তা কিন্তু সত্যি করব। শেষের কথাটা আরশির কানের কাছে ফিসফিস করে বলল আবরার। আবরারকে এত কাছে দেখে একটা শুকনো ঢোক গিলল আরশি। একরাশ অস্বস্তি ঘিরে ধরল তাকে। এই প্রথম কোনো পুরুষ তার এতটা কাছে আসলো। তার উপর গাড়ির সামনে সিটে ড্রাইভার আর আবরারের হেড গার্ড আছে। না চাইতেও লজ্জা পেল আরশি। আরশিকে লজ্জায় হাঁসফাঁস করতে দেখে দূরে সরে গেল আবরার। হাতের কাটা জায়গাগুলোতে যত্ন সহকারে ওষুধ লাগাতে লাগলো। কাটা জায়গায় ওষুধ লাগাতেই মরিচ লাগার মতো জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে সেই জ্বলন সহ্য করতে লাগলো আরশি। আবরার আরশির দিকে তাকাতেই দেখলো ওর চোখে পানি টলমল করছে, মুখ শক্ত করে বসে আছে। আবরার বুঝলো জ্বালার কারণে এই অবস্থা আরশির, কিন্তু এই মেয়ে নিজের অনুভূতি চেপে রাখার চেষ্টা কেন করে বুঝে পায় না আবরার। আবরার এবার ওষুধ লাগানোর সাথে সাথে হাতে ফু দিচ্ছে যাতে জ্বলন কম হয়। জ্বলন কিছুটা কম হয়, হাতের দিকে তাকালো আরশি। দেখলো আবরার খুব যত্ন করে আরশির হাতে ফু দিয়ে দিয়ে ওষুধ লাগাচ্ছে, যাতে তার সামান্য ব্যথাটাও না লাগে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আরশির। আজ কতগুলো বছর পর কেউ তাকে এত যত্ন করছে। আবরার তাকানোর আগেই দ্রুত চোখের পানি মুছে ফেলল আরশি। আবরার হাতের কাজ শেষ করে পা ধরতেই ছিটকে সরে গেল আরশি। গাড়ির ডোরের সাথে সেটে গিয়ে চিল্লিয়ে পড়ল, আশ্চর্য, কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? হঠাৎ আরশির এমন ব্যবহারে বোকা বনে গেল আবরার। গম্ভীর মুখে বলল, তোমার পায়ের কাঁটা জায়গাটায় অয়েন্টমেন্ট লাগাতে যাচ্ছি। আর কি করলাম? এভাবে সরে যাওয়ার কি হলো? আরশি দ্রুত বাধা দিয়ে বলল, আর লাগবে না, যা করেছেন তার জন্য থ্যাঙ্কস, বাকিটা আমি করে নিতে পারবো। আবরার এক ভুরু উঁচু করে বলল, তা তো মানছি না। আমি করব, আর না করতে দিলে? কথাটা শেষ করে আবরার আবার আরশির কাছে আসতে নিলে আরশির চোখ মুখ শক্ত করে বলল, করুন করুন, যা করার করুন, কিন্তু দূরে থাকুন আমার থেকে। আপনার মতো লুচু লোক আমি জীবনে দেখিনি, তাও আবার সে নাকি এমপি। আবরার আলতো হাসলো। আরশির পাটা আলতো করে তুলে নিজের উরুর উপর রাখলো, তারপর ওষুধ লাগিয়ে নিচে নামিয়ে দিল। আরশির মুখ দেখে বোঝা যাচ্ছে সে মনে মনে আবরারকে ইচ্ছে মতো ছাড়ছে। আরশির চিন্তার মাঝেই আবরার আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর কত বকা দেবে মিস অদ্ভুত চোখওয়ালি? তোমার এত এত বকা খেয়ে মনে হচ্ছে 2 দিনেও আর ক্ষুধা লাগবে না। আরশি হকচকিয়ে উঠল আবরার কথায়। নিজেকে সামলে নিয়ে আবরারের হাতে নিজের ধারালো নখ দিয়ে জোরে একটা চিমটি কেটে দিল। আবরার আউচ করে নিজের হাত চেপে ধরে দূরে সরে গেল। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলল সে। রাগি রাগি কণ্ঠে বলল, এই জন্যই মানুষের উপকার করতে নেই। আরশি মুখ বাঁকিয়ে বলল, আপনাকে কে বলেছে আমার উপকার করতে? হ্যাঁ, এই যে আমার নখ দেখতে পাচ্ছেন এমপি সাহেব, আর একবার কাছে আসলে এই নখ দিয়ে আপনার হাতের মাংস তুলে নিব। আরশির নখ দেখে মুখ বিকৃত করলো আবরার। বলল, ছে, এটা কি কোনো মানুষের নখ নাকি পেতনির নখ? আজ আমি শিওর হয়ে গেলাম তুমি মানুষ না, একটা পেতনি, শ্যাওড়া গাছের পেতনি, যে নিজের হাত পা নখ ঝুলিয়ে বসে থাকে। ভাবা যায় আমার পাশে একটা জলজ্যান্ত পেতনি বসে আছে। দাঁত কটমট করে আবরারের দিকে তাকালো আরশি। তার নখ খুব বেশি না, তবে সাইজের তুলনায় কিছুটা বড়, আর দেখতে সুন্দর দেখায় বলে সে চামড়ার সাথে লাগিয়ে কাটে না। তাই বলে তার এতটুকু এত সুন্দর কিউট সুইট নখগুলোকে পেতনির নখের সঙ্গে তুলনা। আবরার আরশিকে এভাবে তাকাতে দেখে বলল, মাই গড, এখন তো দেখি পিওর পেতনির মতো লুকও দিচ্ছে। আরশি আবরারের উপর থেকে চোখ সরিয়ে ঠিক করলো আর একটা কথাও বলবে না এই অসভ্য লোকের সাথে। আরশিকে চুপ হয়ে যেতে দেখে বাঁকা হাসলো আবরার। কিছুক্ষণ পরে আরশি এদিক ওদিক চোখ ফিরাতে গিয়ে ওর চোখ ঠেকলো আবরারের হাতের উপর। যেই জায়গায় সে চিমটি দিয়েছিল সেই জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে। আবরার ধবধবে সাদা হওয়ার কারণে অতিরিক্ত লাল হয়ে আছে জায়গাটা। মনে হচ্ছে টুপ করে রক্ত বেরিয়ে যাবে। আরশির কেন যেন খারাপ লাগলো আবরারের হাতটা দেখে। সে মুখ গোমড়া করে তাকিয়ে রইল আবরারের হাতের দিকে। নিজের রুমে একাধারে ঘুরপাক খাচ্ছে আবরার, মানে পায়চারি করছে আর কি। রাত 12:10 বাজছে এখন। আবরার এবার পায়চারি থামিয়ে আপন মনে বলতে লাগলো, এত রাতে দেয়াটা কি ঠিক হবে? কিন্তু না দিয়েও যে শান্তি পাচ্ছি না। ধ্যাত, দিয়েই দেখি। না তুললে বারবার দিব। আমার ফোন তুলতেই হবে।
বলেই নিজের ফোন হাতে নিল আবরার আরশিকে ফোন করার জন্য। নাম্বার সে গার্ডের কাছ থেকে নিয়েছিল, কিন্তু নিয়ে যে এমন অশান্তির মধ্যে পড়বে কে জানতো। নাম্বার পেয়ে ফোন দেওয়ার জন্য তার মনটা আকুপাকু করছে, মনোযোগ সহকারে পড়ছিল আরশি। এমন সময় হুট করে বেজে উঠল তার ফোনটা। আরশি ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে কল আসছে, তাই রিসিভ না করে রেখে দিল। কল কেটে যাওয়ার কয়েক সেকেন্ডের মাথায় আবার ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্ত হলো আরশি। এই রাতে 2-3 ঘন্টা সে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে, এছাড়া সারাদিন তো তেমন সময় পায় না। আর এই সময় অচেনা নাম্বার থেকে অনবরত ফোন আসে, বিরক্ত হলো সে। কারোর কোনো এমার্জেন্সি পড়লো কি না ভেবে ফোন রিসিভ করলো আরশি, কিন্তু রিসিভ করে কানে দিতেই একটা ঝাড়ি খেলো সে। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? সাথে সাথে মুখটা হা হয়ে গেল আরশির। ফোন কান থেকে সরে গেল তার। 30 সেকেন্ডের মতো লাগলো নিজেকে স্বাভাবিক করতে। স্বাভাবিক হয়ে ফোনটা আবার কানে দিয়ে অবাক হয়ে বলল আরশি, এমপি সাহেব, আপনি এত রাতে ফোন কেন করেছেন? আরশির প্রশ্নে হাঁসফাঁস করে উঠল আবরার। কল তো দিয়ে দিয়েছে, এখন কি বলবে? বলবে যে তার আরশিকে নিয়ে চিন্তা হচ্ছিল, তার আঘাতপাওয়া স্থানের কি অবস্থা এখন তা জানার জন্য মন ছটফট করছিল। এসব বললে মেয়েটা এবার উল্টাপাল্টা বুঝবে না তো? আচ্ছা, সে আবার মেয়েটার প্রেমে পড়ে যায়নি তো? আবরার নিজের চুলগুলো মুঠো করে পেছন দিকে ঠেলে দিয়ে নিজেই নিজেকে শাসালো। কী সব ভাবছি আমি কেন ওর প্রেমে পড়তে যাব? আমার তো জাস্ট একটু চিন্তা হচ্ছে ওর জন্য। আমার প্রাণ বাঁচিয়েছে বলে কথা, আর কিছু না। তুই একটু বেশি বেশি ভাবছিস আবরার। আবরার নিজের গম্ভীরতা বজায় রেখে বলল, ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, কোনো সমস্যা? আরশি মুখটাকে বিকৃত করে বলল, এই আপনি কেমন এমপি বলেন তো? রাত বিরাতে একটা মেয়েকে ফোন দিয়ে বলছেন ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। আরশির কথায় থতমত খেয়ে গেল আবরার। সে বুঝে নাই মেয়ে সব কথায় তার এমপি হওয়ার বিষয়টা টেনে আনে কেন। আবরার এবার টিটকারি মেরে বলল, তোমার সাথে প্রেম করতে কল দেয়নি মিস অদ্ভুত চোখওয়ালি, সো এত রিয়্যাক্ট করার কিছু নেই। আরশি মুখ বাঁকিয়ে বলল, আপনার সাথে প্রেম করতে আমার বইয়েই গেছে। আবরারও আরশির মতো করেই বলল, তোমার সাথে প্রেম করতে আমার বইয়েই গেছে। আরশি আবরারকে ওর মতো কপি করে বলতে শুনে নাক মুখ কুচকালো, বলল, কি জন্য ফোন করেছেন তাই বলুন। আবরার গলা ছেড়ে বলল, তোমার হাত পায়ের ক্ষতের অবস্থা জানার জন্য ফোন করেছি। আরশি ভুরু উঁচু করে বলল, এত চিন্তা যে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন? আবরার চোখ ছোট ছোট করে বলল, যতই হোক আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছো, তাই জিজ্ঞেস না করে পারলাম না। তো বলো কি অবস্থা? আরশি নিজের হাত পা পরক করে বলল, ঠিকঠাক। এই সামান্য আঘাতে আমার কিছু হবে না, সো এত চিন্তা করার দরকার নেই। আবরার চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, ক্লিন করে আবার অয়েন্টমেন্ট লাগিয়েছিলে? কিছুক্ষণ চুপ থাকলো আরশি, কারণ সে এসে শাওয়ার নিয়ে আর কিছুই লাগায়নি। আলসামি লাগে তার এসব করতে। আরশিকে চুপ থাকতে দেখে আবরার আবার জিজ্ঞাসা করল, লাগাওনি তার মানে? আরশি নিভে যাওয়া গলায় বলল, না। আবরারের কেন যেন রাগ লাগলো। ভাবতে লাগলো এত কেয়ারলেস কেন এই মেয়ে। আবরার কড়া গলায় বলল, লাগাওনি কেন? আরশি এবার গলায় জোর বাড়িয়ে বলল, আমার ইচ্ছা তাই লাগাইনি, আপনারা তো না ভাবলেও চলবে। চুপ হয়ে গেল আবরার। আরশিকে কিছু নিয়ে জোর করার অধিকার তো তার নেই। আবরারকে চুপ হয়ে যেতে দেখে খারাপ লাগলো আরশির। হয়তো তার কথায় আবরারের খারাপ লেগেছে। কতগুলো বছর পরে একজন তার এত কেয়ার করছে, কিন্তু সে কেমন ব্যবহার করলো। আরশি দেখলো আবরারের কথাও বলছে না, আর কলও কাটছে না, তাই আরশি নরম গলায় বলল, রাখছি তাহলে, আল্লাহ হাফেজ। কল কেটে দিল আরশি। টেবিলে মাথা রেখে মিনমিনিয়ে বলতে লাগলো, আচ্ছা, এমপি সাহেব কি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন? তার আমার প্রতি এত যত্নশীল হওয়াটা কি স্বাভাবিক? কই, মুন তার কারণে আঘাত পাওয়ার পর তো উনি মুনের খোঁজ খবর নেননি। নাম্বার জোগাড় করা তো ওনার জন্য তেমন কোনো ব্যাপার না। তাহলে আমার প্রতি এত যত্নশীল হওয়াটা, না না না, কি ভাবছিস আরশি? কোথায় উনি আর কোথায় তুই? ওনার মতো ধনী, সুদর্শন, যোগ্যতা সম্পন্ন একজন এমপি তোর মতো কাল্লা মেয়ের প্রেমে পড়বে? সো ফানি। আজকাল সবাই রূপ সৌন্দর্য খোঁজে। আমার না আছে যোগ্যতা, না আছে রূপ, আর না আছে অর্থ। তা কি সব ভাবছিলাম? উনি হয়তো নর্মালি খোঁজ খবর নিয়েছেন, আর আমি কত বেশি ভেবে ফেলেছি। ছে।
আরশি এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে আবার পড়ায় মনোযোগ দিল। অন্যদিকে আবরার এখনও ফোনের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলল, কেমন মেয়ে এটা? আমার সাথে কথা বলার জন্য মেয়েরা মুখিয়ে থাকে, আর এই মেয়ে আমাকে পাত্তা দিল না কেন? 2-4টা কথা কি নিজে থেকে জিজ্ঞেস করতে পারতো না? মুখে কি ঠোঁসা পড়ে যেত এক্সট্রা 2-3টা কথা নিজে থেকে জিজ্ঞেস করলে? ভাবের রানী আরুষি দি গ্রেট, অদ্ভুত চোখওয়ালি। আবরারের মাথায় অন্য একটা বিষয় আসতেই রাগে চোখ লাল হয়ে গেল তার। সে আবার একজনকে কল করলো। অপর পাশের ব্যক্তি রিসিভ করতেই রাগে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন, খোঁজ পেয়েছো? অপর পাশের ব্যক্তি কিছু একটা বলতেই বাঁকা হাসলো আবরার। ধারালো কণ্ঠে বলল, গুড, তাকে আমার প্রিয় জায়গায় নিয়ে এসো। তার কাছ থেকে যে গল্প শুনতে হবে আমাকে, সাবধানে নিয়ে আসবে। তার সামান্যতম ক্ষতি যেন না হয়, না হলে জানোই তো কি হবে তোমাদের। অপর পাশের ব্যক্তি আবার কিছু একটা বলা মাত্র কল কেটে দিল আবরার। দক্ষ হাতে ফোন ঘোরাতে ঘোরাতে বলল, তুই কে তা খুব জলদি আমি জেনে যাব। তুই এখনো বুঝতে পারছিস না তুই কার সাথে লাগতে এসেছিস। যখন বুঝতে পারবি তখন খুব দেরি হয়ে যাবে। বাঁচার রাস্তা আর খুঁজে পাবি না। আর আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তোর জন্য ভয়ানক মৃত্যু অপেক্ষা করছে। কারণ আমার ডায়েরিতে প্রতারকদের জন্য ক্ষমা নামক কোনো শব্দ নেই। কত গেম খেলতে চাস খেল, আমিও দেখতে চাই তুই কত খেলতে পারিস। আরশির কথা আবার মনে পড়তে ফোন ঘোরানো থামিয়ে দিল আবরার। মুস্কি হেসে বলল, থ্যাঙ্কস মিস অদ্ভুত চোখওয়ালি। তুমি হেল্প না করলে এত দ্রুত কিছু করতে পারতাম না। তোমার জন্য হয়তো তার সন্ধান শীঘ্রই পেতে চলেছি। তবে তোমার জীবন হয়তো আমার জন্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে। চিন্তা করিও না, আমার দেহে প্রাণ থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না।